একটি খবর গতকাল থেকে যেটা অনেক নিউজ মিডিয়াতে চাউর হয়েছে যে ঢাকা ১০ আসন থেকে নির্বাচন করতে পারেন বর্তমান সরকারের অন্যতম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তো এটা অনেকটা গুঞ্জনের পর্যায়ে রয়েছে, কিন্তু গুঞ্জনকে আরও বাস্তবে রূপ দিতে কয়েকটি ঘটনা ঘটেছে। যেমন আসিফ মাহমুদ ভুঁইয়া তার যে গ্রামের বাড়ি, যে ভোটার ছিলেন তিনি পূর্বে, সেখানে মুরাদনগর থেকে চেঞ্জ করে তিনি ঢাকা ১০ আসনের যে এরিয়া ধানমন্ডি সহ এই আসনটিতে ভোটার হয়েছেন এবং উনি নির্বাচন করারও ঘোষণা দিয়েছেন। যদিও বলেছেন যে স্বতন্ত্র থেকেও করতে পারি, এখনও সিদ্ধান্ত হয়নি, কিন্তু সমালোচক বিশ্লেষকগণ বলছেন যে সম্ভাবনা আছে উনি বিএনপির থেকে ধানের শীষ নিয়ে প্রতীকে ইলেকশন করতে পারেন ঢাকা ১০ আসন। আবার সেই আসনটিও আপাতত কোনো ক্যান্ডিডেট দেয়নি বিএনপি মনোনয়ন বোর্ড, এটা এখনও খালি রেখেছে। তো এই গুঞ্জনকে মূলত এটাই আরও শক্তিশালী রূপ দিতে যাচ্ছে। তো ঢাকা ১০ আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন। ঢাকার মধ্যে যে কতটি আসন আছে, এই আসনে বরাবরই ব্যতিক্রম কিছু ঘটে। যেমন ২০০১ থেকে ৬ পর্যন্ত বিএনপির আমল যখন ছিল, তখন এই আসনের সংসদ সদস্য ছিলেন মেজর মান্নান, যিনি ওই সময়তে পদত্যাগ করে তিনি সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরীর দল, যেটা ছিল বিকল্প ধারা বাংলাদেশ কুলামার্কা, সেটাতে তিনি যোগ দিয়েছেন, যার ফলে ওই আসনটি একবার শূন্য হয়েছিল। তারপরে ওটা উপনির্বাচনের মাধ্যমে মোসাদ্দেক আলী ফালু, যিনি এনটিভির চেয়ারম্যান ছিলেন, তিনি এমপি হয়েছিলেন। যথেষ্ট বিতর্ক হয়েছিল ওই আসনটিতে। ওই একটি আসন জেতার জন্য বিএনপির আমলে তৎকালীন ঢাকা শহরের সমস্ত কয়টা আসনের এমপি, ৮ জন মন্ত্রী, স্বয়ং তারেক রহমান ওই আসনটিতে ক্যাম্পেইন করেছিলেন শুধুমাত্র ফালুর সিটটি জেতার জন্য, মেজর মান্নানের বিপরীতে। কিন্তু অনেক জাল ভোট, অনেক কিছু হয়েছিল তৎকালীন সময়ে। নদীর ওই পার কেরানীগঞ্জ থেকেও ভোটার এনে সেই কেন্দ্রে ভোট দেওয়া হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে। তো আসনটা মোটামুটি একটা আলোচিত আসন। তো এই আসনটি ফাঁকা রেখেছে বিএনপি। আবার এর মধ্যে খবরও হয়েছে আসিফ মাহমুদ ভুঁইয়া উনি এই আসন থেকে নির্বাচন করতে পারেন বিএনপিতে যোগ দিয়ে। তারপরে আবার ওনাদের সহযোদ্ধা নাসির উদ্দিন পাটোয়ারি এনসিপির, উনি গতকাল একটি পোস্ট দিয়েছেন যে বন্ধু, একটি সিটের বিনিময়ে তুমি তোমার অর্জনকে ত্যাগ করো না, এরকম টাইপ কিছু। তো এই সব ঘটনাতে মোটামুটি একটা ধরে নেওয়া যায় যে হয়তোবা তিনি করতে পারেন। তো এটা ওনার রাজনৈতিক অধিকার, উনি যে কোনো দল থেকেই নমিনেশন নিয়ে ইলেকশন করতে পারবেন। কিন্তু পাবলিক রিয়াকশন যেটা, যে এই এই সব দল থেকেই যদি ইলেকশন করতে হয়, মানে যেই দলগুলা ক্ষমতার কাছাকাছি, তাহলে তার যে রাজনৈতিক ত্যাগ, তার জ্ঞান, তার যেই অবদান, এগুলা আসলে অনেকটাকেই উপেক্ষা করা হয়। কারণ এইসব বড় দল মূলত ক্ষমতার কাছাকাছি যারা থাকতে চায়, তারাই মূলত এইসব দলগুলোতে ভিড়ে। এবং অনেকে বলছেন তিনি হয়তো ক্ষমতার স্বাদ পেয়ে গেছেন, এজন্য উনি ক্ষমতাকেই তিনি বেছে নিয়েছেন। হয়তো বিএনপিতে যোগ দিলে তিনি ক্ষমতার কাছাকাছি থাকতে পারবেন এইসব কারণে। তো কথা হচ্ছে উনি যে কোনো দলেই উনি নির্বাচন করতে পারেন, উনি যোগ দিয়ে, এটা একান্ত ওনার ব্যক্তিগত মতামত। কিন্তু আমার একটি দৃষ্টিটা একটু ভিন্ন। আমি বলতে চাচ্ছি যে আসলে উনি ধরা গেল, উনি ধরে নিলাম যে উনি বিএনপিতে যোগ দিলেন এবং নির্বাচিত হলেন, এমপিও হলেন, কিন্তু ওনার যে এই 14 মাসের যে কর্মকাণ্ডগুলা মন্ত্রণালয় কেন্দ্রিক, ওনার এপিএস, ওনার পিএস যে দুর্নীতি করেছে, এই দুর্নীতির দায়, তারপর ওনাকে যে সরিয়ে দিতে বলছে বিএনপি থেকে, এক সময় অভিযোগ ছিল এগুলা, এবং পাশাপাশি ওনার গ্রামের বাড়িতে ওনার বাবাকে নিয়ে নিউজ হয়েছে, ক্ষমতার অপব্যবহার সহ নানান দিকগুলি, এটি প্রত্যেকটা ইস্যুই কিন্তু ইনডাইরেক্টলি এনসিপির উপরে এসে পড়েছে। যদিও তিনি এনসিপির কোনো নেতা না, নেতা হওয়ার প্রশ্নই ওঠে না, যেহেতু উনি একজন রানিং উপদেষ্টা। তারপরও প্রতিটা টক শোতে, প্রতিটা লিখনীতে, প্রতিটা ফেসবুকের পোস্টে দেখেছি, যখনই এই ছাত্র উপদেষ্টা নামক যে উপদেষ্টারা এখনও 2 জন আছেন, মাহফুজ আলম আর সজীব ভুঁইয়া, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ওনাদের প্রত্যেকটা কোনো দুর্বলতা, কোনো বিচ্যুতির প্রতিটা ঘটনাকে এনসিপির কাঁধে চাপানো হয়েছে, এবং এনসিপির নেতারাও তাদেরকে ডিফেন্ড করেছে প্রতিটা ঘটনায়। যেন মনে হয়েছে তারা এনসিপিরই লোক, এনসিপির পদধারী নেতা, এই জন্য তাদেরকে ফ্রেশ এবং ক্লিন রাখতে হবে, এ দায়িত্ব এনসিপির। তো কথা হচ্ছে, যদি এই 14 মাসের দায় এনসিপির ঘাড়ে পড়ে থাকে, এই এদের চ্যুতি বিচ্যুতির, তাহলে একটা সময় গিয়ে যখন তারা অন্য দলে যোগ দিয়ে এমপি হবে, সেই দায়টা কে নিবে? তাহলে কেন এনসিপির বহন করতে হলো তাদের 14-15 মাসের এই জঞ্জাল, এই বিচ্যুতির ঘটনাগুলিকে? এখন এনসিপির ঘাড়ে ময়লাগুলো চাপিয়ে সুবাসগুলো অন্য দলের কাঁধে চাপিয়ে দিবে? এটাই কি রাজনীতি? এটাই কি ওনাদের গুপ্ত মনের ভাবনা ছিল যে আমরা একসময় সুবিধাজনক অবস্থানে থেকে একটি ভালো দলে চলে যাব?
তারপরে এখন সে বিএনপিতে রাজনীতি করলেও তার কিন্তু উপরে সেই চাপটা আসছে না। এক সময় যে তার পদত্যাগ চাওয়া হচ্ছিল, তারপরে উনি নির্বাচনের ঘোষণা দিলেন, তারপরও কোনো উচ্চবাচ্য হচ্ছে না যে একজন উপদেষ্টা পদে থেকে কিভাবে নির্বাচনের ঘোষণা দেন, আবার গুঞ্জন হচ্ছে, এটাও উনি ক্লিয়ার করছেন না। তার মানে এখন যদি উনি এনসিপি থেকে যদি নির্বাচন করতেন আর যদি বলতেন যে আমি এনসিপির প্রার্থী হব ঢাকা 10 থেকে, তাহলে কি আপনারা মনে করেন মিডিয়াগুলি এরকম চুপচাপ বসে থাকতো, টকশোগুলি এরকম নীরব অবস্থায় পড়ে থাকতো ওনার এই ঘোষণার পর? অথচ ওনাকে নিয়ে যে গুঞ্জন হচ্ছে এর ব্যাপারে কেউ কোনো কিছু বলছে না। বরঞ্চ দেখলাম যে ঢাকা 10 আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ঢাকা 10-এর যে রবিউল আলম, ওই ভদ্রলোক সাহেবকেও বলছে, যদি উনি মার্ডার কেসের আসামি, তারপর উনি বললেন যে এটা দল সিদ্ধান্ত নিবে, দলের সিদ্ধান্ত বড় সিদ্ধান্ত, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এই টাইপ কথাবার্তা তিনি বললেন। তার মানে একটা বোঝাই যাচ্ছে কিছু একটা হচ্ছে এই 10 আসন নিয়ে। তো আমার কথা হচ্ছে যে হতেই পারে, কিন্তু ওনার যে অপকর্মের দায় এনসিপি নিল 16 মাস, 15-16 মাস, এই দায় কেন বিনা শ্রমের বোঝা এনসিপিকে বইতে হলো? এই বোঝার দায় এখন কে নেবে?